আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিটিএস এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্থিক অবস্থার বিবরণী করতেছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের বোর্ড বইয়ের অর্থাৎ সৃজনশীল একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন একটু খেয়াল করো, সৃজনশীলটা সম্পর্কে আমরা একটু ভালোভাবে জেনে নিই। এখানে আমাদের একটা পরিপূর্ণ সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলটা দেওয়ার একটু খেয়াল করো, আমাদের এখানে মূলধন দেওয়া আছে 1,48,000 টাকা, বিক্রিত পণ্য ব্যয় 1,52,000 টাকা, কমপ্লিটলি একটা রেওয়া মিল দেওয়া আছে, মানে পরিপূর্ণ একটা রেওয়া মিল। দেখো আমাদের এখানে রেওয়া মিল মিলে গেছে 5,28,000 টাকা। সাথে অন্যান্য কিছু তথ্য আছে, 8 মাসের বেতন বকেয়া আছে। এরপর হচ্ছে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধরতে হবে। প্রাপ্য হিসাবের প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। মানে এই তিনটা এন্ট্রি শুধু অন্যান্য তথ্য, যাকে আমরা সমন্বয় বলি, এগুলো আমাদের হিসাবরক্ষক কি করছে, তিনি হিসাব করে নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার স্বার্থে আমি একটা সিস্টেম তোমাদের শিখাবো। এখন একটু খেয়াল করো, আমরা দেখো এখানে মোট মুনাফা 1 লিখছি, আমি নিট মুনাফা 2 লিখছি এবং আর্থিক অবস্থার বিবরণী আমি 3 লিখেছি। এটা লেখার একটা কারণ আছে। মোট মুনাফা আমাদের যে এন্ট্রিগুলো এখানে থাকবে সেখানে আমরা 1 লিখব, নেট মুনাফা যেসব এন্ট্রিগুলো যাবে সেখানে 2 লিখবো এবং আর্থিক অবস্থার বিবরণীতে যে এন্ট্রিগুলো যাবে সেখানে 3 লিখবো। একটু খেয়াল করো, মূলধন আমরা কোথায় দেখাই? আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে মালিকানা সত্ত্বা হিসাবে মালিকানা সত্ত্বা লিখে। তাহলে এখানে আমরা কত লিখছি বলতো? 3 লিখছি। কেন? এটা আর্থিক অবস্থার এই সূত্র অনুযায়ী এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপর দেখো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের মোট মুনাফায় দেখায়। মোট মুনাফা দেখালে তাহলে আমরা কি কত লিখছি? এখানে 1 লিখছি। একটু খেয়াল করে ভালো করে। এরপর সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমরা কোথায় দেখাই বলতো? আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের পাশে আর কি, মানে সম্পদ পাশে। এরপর দেখো বিক্রয় আমাদের মোট মুনাফায় আমরা প্রথমে দেখাই, মানে আয়, প্রত্যক্ষ আয়। এর জন্য আমরা কি লিখছি? বিক্রয়ের সামনে 1 লিখছি। 10% বিনিয়োগ। দেখো বিনিয়োগের সূত্রে আমরা বিশদ আয় বিবরণীর অন্যান্য আয় পাশে দেখাই এবং বিনিয়োগটা দেখাই আর্থিক অবস্থার বিবরণীর দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখে বিনিয়োগ দেখাবো, মানে সম্পদ পাশে যাকে বলি আমরা। এরপর বেতন ও সম্মানী, এটা একটা আমাদের নিট মুনাফা দেখায়। একটু খেয়াল করো, নিট মুনাফা দেখায়, তাই আমি এখানে 2 লিখেছি। সেই প্রশিক্ষণ ভাতা নিট মুনাফা দেখাবে, এর জন্য 2 লিখছি। আসবাবপত্র দেখো 3 + 2, এটার মানে হচ্ছে আসবাবপত্র একটা সম্পদ। আমরা আর্থিক অবস্থার বিবরণী স্থায়ী সম্পদ লিখে সম্পদ পাশে দেখাবো এবং অবচয়টা দেখো এখানে 10% অবচয় ধরতে বসছে। এই যে এই অবচয়টা আমরা কোথায় দেখাবো? বিশদ আয় বিবরণীতে দেখাবো। এর জন্য আমি কি লিখছি? 2 + 3। এরপর কমিশন আমাদের 2, মানে বিশদ আয় বিবরণী দেখো, যদি ডেবিট পাশে থাকে তাহলে তোমার কাছে ব্যয়, ক্রেডিট পাশে থাকলে তোমার কাছে আয়। একটা হচ্ছে তুমি প্রাপ্ত কমিশন, মানে যেটা তুমি পাইছো, আর একটা হচ্ছে কি প্রদত্ত কমিশন, যেটা তুমি দিয়েছো। একটু খেয়াল করো, প্রাপ্ত বারটা আছে 11,000 টাকা, তোমার কাছে এটা আয়। এর জন্য আমি এখানে 2 লিখেছি। বিবিধ পাওনাদার এটা আমাদের কাছে দায়, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় লিখে দায় পাশে দেখাবো। তাহলে আমরা এটা খুব ভালোভাবে বুঝে নিলাম। একটু খেয়াল করো, তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্ন করে আমরা অঙ্কেতে যাব। ক নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো, বলা আছে যে উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের লাভ না ক্ষতি হচ্ছে তুমি কিন্তু এখনো জানো না। এর জন্য আমাদের অঙ্ক করে নির্ণয় করতে হবে। আমাদের একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে যেহেতু মোট মুনাফা ক্ষতি বলছে, বিশদ আয় বিবরণী আংশিক, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিব, অথবা 1 ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। আমাদের কিন্তু মোট মুনাফা নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু মোট মুনাফার কি দেওয়া আছে একটু খেয়াল করো, বিক্রয় দেওয়া আছে আর বিক্রিত পণ্যের ব্যয়। আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাবো কি? মোট মুনাফা। একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে দেখাই। আমরা বিক্রয়ের সমন্বয়টা আমরা 2 নম্বর কলমে দেখাবো। আমরা একটু খেয়াল করো, 3,25,000 টাকা বাদ, দেখো বিক্রিত পণ্য ব্যয় 1,52,000 টাকা বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় কত আছে? 1,52,000 টাকা বাদ দিল হবে 1,73,000 টাকা। আমাদের ক নাম্বারটা নির্ণয় করা শেষ। প্রত্যেকটা অঙ্কতেই আমরা এইভাবে করে দাগ দিয়ে অঙ্কটা শেষ করে দিব। আর আমরা অবশ্যই কিন্তু সব অঙ্কগুলো হিসাব বিজ্ঞান যে অধ্যায় করো না কেন ঘরের মধ্যে করবা।
আমরা আশা করি ক নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো, একটু খেয়াল করবা। আমরা এখন খ নাম্বারে যাব। খ নাম্বার করার জন্য আমাদের ঠিক এটাই করতে হবে, প্রতিষ্ঠার নাম লিখতে হবে, প্রতিষ্ঠার নাম লিখতে হবে। আর এখানে শুধু আংশিকটা কেটে দেবো, কারণ আমরা এটা এখন হবে তোমার বিশদ আয় বিবরণী, পরিপূর্ণ একটা বিশদ আয় বিবরণী। প্রশ্নে দেওয়া আছে, আমরা লিখবো মোট মুনাফা প্রশ্ন হতে প্রাপ্ত 1,73,000 টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা, একটু খেয়াল করবো তোমরা। আমরা এখন বাদ দিব মোট মুনাফা থেকে, আমরা বাদ দিই কোনটা, পরিচালন ব্যয়। তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখো এক থেকে প্রত্যেকটা পার্ট, আশা করি তোমরা কি ভালোভাবে বুঝতে পারবা। এখন দেখো বাদ দিব পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমরা চেষ্টা করব পরিচালন ব্যয় পাশে আগে বেতনটা দেখাইতে, কারণ বেতনটা পরিচালন ব্যয় প্রধান, মানে প্রধান পরিচালন ব্যয়ের মধ্যে বেতন পড়ে। একটু খেয়াল করো, আমরা বেতনটা দেখি। বেতন ও সম্মানী, বেতন ও সম্মানী কত আছে? বেতন দেখো 72,000 টাকা। আমি কেন প্রথম কলমে লিখলাম টাকাটা, কারণ বেতনের সাথে একটা সমন্বয় আছে। একটু খেয়াল করো সমন্বয়টা দেখো, 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া আছে। 4 মাসের বেতন সম্মানী বকেয়া থাকলে আমরা তাকে বেতন দিয়েছি কয় মাসের? 8 মাসের। বেতন সংক্রান্ত সমন্বয় আমাদের ওই ভিডিওটা দেখলে তোমরা আসলে আশা করি বুঝতে পারবা। এখন খেয়াল করো, আমরা লিখবো যোগ বকেয়া বেতন, যোগ বকেয়া কত দিয়েছে বলো তো? 4 মাস যদি বকেয়া আসছে তোমরা বুঝতে পারবা 8 মাসের দিয়েছে 72,000 ইন্টু যত মাস দিছে তত নিচে, যত দেয় না তত উপরে থাকবে, ভাগ দিলে হবে এখানে 36,000 টাকা, যোগ করব 1,08,000 টাকা। এরপর আমাদের আছে কি বলতো? প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ ভাতা কত আছে আমাদের? 18,800। যেহেতু সমন্বয় নাই তাই আমরা এটা ডিরেক্ট দ্বিতীয় কলমে বসাই দিচ্ছি। এরপর আছে কি বলতো আমাদের? এই যে দেখো কমিশন, ডেবিট পাশে যেটা আছে সেটা একটু দেখো, ডেবিট পাশে 7,200 টাকা, এটা আমাদের কাছে ব্যয়, কমিশন, কমিশন 7,200। এরপর আছে কি বলতো তোমাদের? এরপর আমাদের আছে কি একটা, এই যে একটু খেয়াল করো, আসবাবপত্র আছে অবচয়, একটু সমন্বয়টা খেয়াল করবা। 10% আসবাবপত্র অবচয় ধরতে হবে, তাহলে আমরা লিখব আসবাবপত্র অবচয়। আসবাবপত্র আছে 1,00,000 টাকা ইন্টু 10%, কত হবে বলো তো? 10,000 টাকা। আমরা যদি যোগ করি হবে 1,44,000 টাকা। আমরা যদি মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিই তাহলে হবে 29,000 টাকা হচ্ছে পরিচালন মুনাফা। এটা হবে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। কখনো সৃজনশীলে তোমাদের পরিচালন মুনাফা পর্যন্ত নির্ণয় করতে বলে, সুতরাং তখন এই পর্যন্ত করে কি করবো? অঙ্কটা শেষ করে দিবা। এরপরে খেয়াল করো, আমরা যোগ করব অন্যান্য আয়। যোগ হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে আমাদের দেখো এখানে প্রথমে একটা পাবো যে এই যে 10% বিনিয়োগ, এই সুদটা আমাদের কাছে অন্যান্য আয়ের মধ্যে পড়বে, লিখবো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ, বিনিয়োগ আছে দেখো 1,20,000 টাকার, যদি আমরা 10% করি তাহলে হবে 12,000 টাকা। আমরা কি কোথায় লিখবো? এটা বিনিয়োগের 2 নম্বর ঘরে লিখবো। এরপর দেখো প্রাপ্ত কমিশন, যেটা ক্রেডিট পাশে আছে, এই যে একটু খেয়াল করো, কমিশন ডেবিট পাশে 7,200, ক্রেডিট পাশে আছে 4,000 টাকা, এটা আমাদের কাছে প্রাপ্ত কমিশন, লিখবো প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন আছে আমাদের 4,000 টাকা, এটার সাথে সমন্বয় আছে, এর জন্য আমরা প্রথম কলমে লিখলাম। খেয়াল করো, যোগ হচ্ছে অলিখিত কমিশন। অলিখিত কমিশন কোনটা একটু খেয়াল করো, এই যে সমন্বয়টা, প্রাপ্য কমিশন 4,000 টাকা যেটা আদায়যোগ্য হয় না, বা সরি হিসাবভুক্ত করা হয়নি, এটা আমাদের কাছে যোগ করতে হবে।
4000, যোগফল হবে 8000। এরপর দেখো প্রাপ্ত বারটা আছে একটা, একটু খেয়াল করো। প্রাপ্ত বারটা এই যে এটা তোমার কাছে অন্যান্য আয়ের মধ্যে পড়বে, ওই যে 11000 টাকা দেওয়া আছে, এই যে 11000 টাকা, এটা আমরা নিব প্রাপ্ত বারটা 11000 টাকা। যদি আমরা এই তিনটা যোগ করি তাহলে হবে 31000 টাকা। দুইটা যোগফল 60000 টাকা আমাদের নেট মুনাফা। আশা করি আমরা নেট মুনাফা পর্যন্ত নির্ণয় করে ফেলেছি। নেট মুনাফা আমরা অঙ্ক করার পরে একদম শেষে একটা দাগ দিয়ে দেবো পেন্সিল দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা একটু খেয়াল করো, আমরা এখন যাব গ নাম্বারটাতে। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। একটু খেয়াল করো, এখানে নিট মুনাফা 60000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা 60000 টাকা আমরা ধরে এখন আর্থিক অবস্থার বিবরণী করব। এখানে শুধু এটা চেঞ্জ করে নিই আমরা একটু সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নাম্বারটা করব। গ নাম্বারে আমাদের কি নির্ণয় করতে বলছে দেখো, নিট মুনাফা 60000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করব। আমরা আর্থিক অবস্থা বিবরণী করতে নিলে আমরা একটা ধাপে ধাপে করব, একটা নিয়ম শৃঙ্খলা মেনে করব। একটু খেয়াল করো, আমাদের প্রথম ধাপ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর প্রথম ধাপ হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ আমরা আগে দেখাবো। তুমি চাইলে চলতি সম্পদ দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, তবে স্থায়ী সম্পদটা আগে দেখানোটা ভালো আর কি। দেখো একটু খেয়াল করো, আমরা লিখবো এখানে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি আছে আমার, তোমার একটু খেয়াল করো, এখানে একটা স্থায়ী সম্পদ আছে। দেখো আমি তোমাকে 3 লিখে দিয়েছি, সেখানে এই যে আসবাবপত্র 2 কিন্তু আমরা নিয়ে ফেলেছি, এখন 3 নিব। আসবাবপত্র আসবাবপত্র কত আছে আমাদের? আসবাবপত্র আছে 1 লক্ষ টাকা। আসবাবপত্রের ঘরটা আমরা এইখানে লিখবো, আমরা 1 লক্ষ টাকা দ্বিতীয় ঘরে লিখবো। বাদ দিব আমরা কি বলতো, 10% অবচয়। বাদ অবচয়, অবচয় আছে 10000 টাকা, বাদ দিলে হবে 90000 টাকা। আমাদের স্থায়ী সম্পদ কিন্তু এই কটাই আছে। এরপর আমরা লিখবো বিনিয়োগটা, যদি আগে দেখাইতে পারি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী কেন লিখছি, কারণ এটাতে পার্সেন্টেজ আছে, এর জন্য দীর্ঘমেয়াদী লিখছি আমরা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ কত আছে আমাদের? 1,20,000 টাকা। এরপর লিখবো আমরা চলতি সম্পত্তি। চলতি সম্পদ একটু খেয়াল করো, চলতি সম্পদ আমাদের কি আছে এখানে, আগে আমরা এইটা নিয়ে নিই, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আছে 58,000 টাকা। এরপর একটু খেয়াল করো, এখন আমাদের এই যে বিনিয়োগের সূত্র অনাদায়ী আছে, এখনো তারা দেয় না, এটা লিখবো আমরা বিনিয়োগের অনাদায়ী সুদ। অনাদায়ী সুদ 1,20,000 10% হচ্ছে 12,000 টাকা। এরপর আমাদের আছে দেখো প্রাপ্য কমিশন 4,000 টাকা। যে আয়টা বকেয়া আছে, আয় বকেয়া তোমার কাছে সম্পদ। প্রাপ্য কমিশন 4,000 টাকা। যদি আমরা এটা যোগ করি তাহলে হবে আমাদের
৭৪,০০০ টাকা। আমরা এখন কি করব, 3টা টাকা যোগ করে দেব, যোগ করলে হবে 2,84,০০০ টাকা। আমাদের সম্পদ পাশের যোগফল এটা। এখন আমরা কি লিখবো বলো তো, দায়সমূহ দাগ দিয়ে আমরা কি করবো, এটা বন্ধ করে দিই হিসাবটা, 2টা দাগ দিয়ে। এরপর হচ্ছে দায়সমূহ, দায় ও মালিকানার সাথে একসাথে করে ফেলি, দায় ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যদি আমরা একটু নিচে দেখাবো, আগে আমরা একটু খেয়াল করো আমাদের দায় কি কি আছে। এখানে বকেয়া বেতন আছে যেটা 4 মাসে, এটা হচ্ছে দায়। আর হচ্ছে আমাদের পাওনাদার আছে দায়। বকেয়া বেতন 36,000 টাকা। আর আছে আমাদের পাওনাদার, বিবিধ পাওনাদার 40,000 টাকা, হবে আমাদের 76,000 টাকা। এরপর লিখবো আমরা মূলধন। মূলধন আছে আমাদের কত, 1,48,000 টাকা। মূলধনের সাথে আমরা নিট মুনাফা যোগ করে দিব। আমরা তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, ও দ্বিতীয় পার্টে খেয়াল করবো, আমরা মালিকানার সত্ত্বের একটা বিবরণী করেছি। 1,48,000 টাকা যোগ হচ্ছে নিট লাভ। নিট লাভ কত টাকা আমাদের পোস্টে দেওয়া আছে, একটু খেয়াল করো। এই যে নিট লাভটা 60,000, এটা আমরা মালিকানার সত্ত্বের সাথে যোগ করে দিব। যোগ করলে হবে 1,00,000, আমাদের যোগফল হবে 2,84,000 টাকা। অর্থাৎ আমাদের সম্পদ এবং দায় পাশ মিলে গেছে, মানে আমাদের প্রতিষ্ঠানের মোট সম্পত্তির সমান মোট দায়ের পাশ মিলিয়ে ফেলেছি আমরা। আমাদের এটাই নির্ণয় করা দরকার ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে মোটামুটি তোমাদের সাথে অনেক আলোচনা করেছি। এখন তোমাদের একটা অঙ্ক ফুল বিস্তারিত আলোচনা করলাম এবং বিভিন্ন নিয়ম শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং তোমাদের বাসা SW হচ্ছে তোমাদের বইয়ের বোর্ড বইয়ের 6 নাম্বারটা তোমরা বাসায় সৃজনশীলটা বাসায় SW করবা। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে হলে, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমরা আশা করি অন্য অধ্যায়ে চলে যাব। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ।